চলুন আজ আমি আপনাদের ভূতের মেলায় নিয়ে যাই। না না, ভয় পাবার তেমন কিছু নেই। ভূতরা ওখানে মেলা করছে তা কিন্তু নয়, মেলাটা করছে মানুষরাই। এই পর্বে আজ এসেছি ফুলিয়া 52 বিঘা তালতলা ভূতের মেলাতে। আপনাদের ভূত দেখাবো এবং কবে কিভাবে ভূতের মেলার প্রচলন হলো তার ইতিহাস জানাবো। ফুলিয়ার 52 বিঘা তালতলায় দুটি ভূতের পুজো উপলক্ষে পহেলা বৈশাখ দুটি মেলা বসে। ভূত পুজোর ইতিহাস আমরা জানব সংগঠক কমল বসাক, সন্ন্যাসী এবং ভূত পূজক রাজীব বসাক এবং গবেষক নিলয় কুমার বসাকের নিকট থেকে। আমি প্রথমে এসেছি মানিক বসাকের ভূতের মেলায়। মাঠের এক প্রান্তে বিশাল শেওড়া গাছের তলদেশে এক ভৌতিক পরিবেশে ভূতের মেলা বসে। আচ্ছা, আমি পেয়ে গেছি ভূতের পুজোর কমিটির অন্যতম এক সদস্যকে। তার সাথে জেনে নেব এই ভূতের পুজোর ঐতিহ্যটা কি। কাকা, আপনার নাম? আমার নাম কমল বসা। আচ্ছা, আপনি সংক্ষেপে এই ভূতের দেবতাদের পুজো বাদ দিয়ে আমরা ভূতের পুজোয় মেতে উঠেছি, এই কারণটা একটু সংক্ষেপে বলবেন। আমরা তো ইয়ং জেনারেশনের, এরা শুরু করেছিল আমাদের বাপ ঠাকুরদার আমলের লোকেরা। আচ্ছা, তো যাই হোক, আগে আমার এখানে দাদুর বাড়ি থেকেই শুরু হয়েছিল, তারপরে আর এক দাদুর বাড়ি থেকে শুরু হয়েছিল। এখন তো তারা নেই, এখন আমাদের ইয়ং জেনারেশনরা এর অ্যাকচুয়াল ইতিহাস কি সেইভাবে আমরা হয়তো বলতে পারবো না, কিন্তু তারা থাকলে বলতে পারতো। যেহেতু এই চৈত্র মাসে বাবার গাজন নিয়েই হয়, তো বাবার গাজন উপলক্ষে যে ভূত পেত নিয়ে বাবা যে চলাচল করতো, এবং সেই হিসেবেই সেই ঐতিহ্যটা ধরেই এবং যে 12 দেবতা ভূতের যে ইয়ে আছে, সেই দেবতাকে পুজো করাটাও হচ্ছে এলাকার শান্তি এবং পারিবারিক শান্তি। এই হিসাবে এই পুজোটাকে বাবার সাথে সাথে ভূতটাকে পুজো করা হয়, যেহেতু বাবার সঙ্গে তারা সবসময় থাকে। এটাই হচ্ছে ভূত প্রেত নিয়ে, হ্যাঁ, বাবা ভূত প্রেত নিয়ে থাকে তো, এবং তাদেরও সন্তুষ্ট করা হয় এই পুজোটা করে। এইখানে ধরেন ওইখানে হচ্ছে এটা হচ্ছে সরা গাছ। আচ্ছা, এই সরা গাছটাকে বলে বুড়ি পুজো। আচ্ছা, হ্যাঁ, বুড়িমার পুজো। আর এইটাকে অ্যাকচুয়ালি হচ্ছে ভূতের একটা আকৃতি করে একটা বিগ্রহ তৈরি করে। মানিক বসাকের ভূতের মেলার কিছুটা দূরে যাদব সন্ন্যাসীর ভূতের মেলা বসে। এখন আমি প্রবেশ করছি সেই মেলাতে। আসুন আমার সঙ্গে, আপনাদের ভয়ঙ্কর ভূতের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তবে ভয় পাবেন না, আমি আপনাদের সঙ্গে আছি। আমরা এই পুজো কমিটির একজনকে পেয়ে গেছি, তার কাছ থেকে শুনে নেব এই পুজোর সংক্ষিপ্ত ইতিহাস। দাদা, আপনার নাম? রাজীব বসাক। আপনি বলুন যে আপনারা দেবতাদের পুজো বাদ দিয়ে এই ভূতের পুজো শুরু করলেন কেন, বা এর মাহাত্ম্যটা কি সংক্ষেপে যদি বলেন। একে দেবতার উপরে স্থান দেওয়া হয়েছে, বড় দেবতা হিসাবে পুজো করা হয়। আচ্ছা, আর আপনারা হয়তো জেনে থাকবেন, পয়লা বৈশাখের দিন মানে বছরের প্রথম পুজো পায় সিদ্ধিদাতা গণেশের। এটা বরুণ দেবের এক রূপ। আচ্ছা, এটা শিবের ভক্ত ছিল। এবার বলতে গেলে অনেক পৌরাণিক কাহিনী চলে আসে, সেই শিবের ভক্তের একটি রূপ হয়ে তাকে পূজিত করা হয়, এবং শিবের সঙ্গে শিবের যত নন্দী ভিরঙ্গি যা আছেন তাদের মধ্যে ইনি হচ্ছেন একজন। সেই হিসাবে আমরা যেহেতু শিব পুজোয় উপনীত হয়েছি, উদ্বাস্তু তন্তুবাই সমাজ বা আমরা বাংলাদেশ থেকে যারা চলে এসেছি তন্তুবাই সমাজে, সেই পুজোর একটা হচ্ছে এই নিশিকান্ত পুজো। আচ্ছা, এই পুজোটা কতদিন থেকে এখানে হয়ে আসছে? দেশে এখনো পর্যন্ত এবছর 55তম বছর। 55। এর আগে বাংলাদেশে হতো? বাংলাদেশে যদি হয়ে গেলে, যদি বাংলাদেশ ধরা হয়, বাংলাদেশে মোটামুটি 95-96 বছর ক্রস করা হয়ে গেছে, আর এখানে হচ্ছে 55 বছর, মানে 150 পার করা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনাদের এই পুজো কমিটির সব সদস্যরা এখানে আছেন না? মোটামুটি সব সদস্য এখানে নেই, কেউ পুজোর ওখানে আছে, কেউ কালকে মহোৎসব আছে সেখানে ব্যস্ত আছে, কেউ বাজারে ব্যস্ত আছে, মেলাতে ব্যস্ত আছে। আচ্ছা, এই পুজো পদ্ধতি সম্পর্কে একটু যদি বলেন। পুজো পদ্ধতি হ্যাঁ, মানে কাল থেকে বা কবে থেকে হঠাৎ? এটা আমাদের প্রথম পুজো হয় মন্দিরে। আচ্ছা, এবার এই পুজোর অনেক ভাগ আছে, এটা তিথি অনুযায়ী হয়। তিথি মানে কি, আমরা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করে এটা মানে ঠাকুরকে নিয়ে গান করি, কবিতা গাই, ভিক্ষে করে এটা খেয়ে থাকি। এবারে এই ঠাকুরকে বাড়িতে নিমন্ত্রণ দেওয়া হয়, আমাদের যেটা নীলপাঠ বা চৈত্র ঠাকুর বলেন বা শিব ঠাকুর,
এটা এবার 9 আরতি হয়েছে, মানে মন্দিরে একটা আরতি এবং ভক্তের বাড়িতে 8টি আরতি হওয়ার পরে গাজন শুরু হয়েছে। গাজনের পরে নীল পুজো, গতকাল চড়ক পুজো, আজকে হচ্ছে পয়লা বৈশাখ এবং আগামীকাল হচ্ছে মহোৎসব। আচ্ছা, এই পুজোর মন্ত্র আপনারা কিভাবে কি করলেন? এই পুজোর মন্ত্র এক একজনে এক এক রকম। আমাদের এই পুজোর মূল মন্ত্র হচ্ছে ওং নমঃ শিবায়। আচ্ছা, এবার এক এক পুজোর এক এক কিছু থাকে। এবার ওং নমঃ শিবায় আছে, তাছাড়া কেউ পুজো করে, ঠাকুরকে পুজো করে শুধু ক্ষমা প্রার্থী হয়। আমাদের নির্দিষ্ট একটা মন্ত্র আছে, যেটা চিরাচরিতভাবে বাংলাদেশ থেকে চলে এসেছিলো প্রথম যখন পুজো শুরু হয়, সেই অনুযায়ী এটা এখন চলে আসছে। এবার সব মন্ত্র আমরা বলতে না না আমি পারছি না। হ্যাঁ, সেটা বলছি। হ্যাঁ, মন্ত্র। নির্দিষ্ট মন্ত্রে এবং ব্রাহ্মণ যেরকম তার পৈতে ধারণ করা হয়, আমাদের এটা পৈতে দিয়ে হয় না। আমাদের এটা সন্ন্যাসীর পুজো, মানে সন্ন্যাসী পুজো। আচ্ছা আচ্ছা, মানে ব্রাহ্মণরা প্রাণ পুজো করবে। প্রতিষ্ঠা করবে শুধু ব্রাহ্মণ। আচ্ছা আচ্ছা, প্রথম দিন গঙ্গা স্নান করে আমাদের যে ঠাকুরটা আমরা পাঠটা আমরা গঙ্গায় স্নান করানোর পরে প্রাণ প্রতিষ্ঠা করবেন ব্রাহ্মণ। এখানেও তাই, প্রথম পুজো করবেন বলি প্রথা যে আছে সেখানে ব্রাহ্মণ, কিন্তু সন্ন্যাসীর পুজো মেন, সেই সন্ন্যাসী এই পুজোটা শেষ করবে। মানে এখানে ব্রাহ্মণের কোনো অধিকার নেই। শুধু প্রাণ প্রতিষ্ঠার জন্য উনি আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। আপনার নাম আরেকবার বলুন। রাজীব বসাক। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এখানে ডাং খেলা অনুষ্ঠিত হবে, যা ভূত পুজোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। মন্ত্রপুত গঙ্গাজল এইসব সন্ন্যাসীদের মাথায় ছিটিয়ে দেবার সঙ্গে সঙ্গে সন্ন্যাসীগণ ঢাকের তালে নৃত্য করতে শুরু করে। ফুলিয়ার ভূত পুজো এবং ভূতের মেলার ইতিহাস বেশ পুরনো। এই ইতিহাস আমরা জেনে নেব ফুলিয়ার গবেষক নিলয় কুমার বসাক মহাশয়ের নিকট থেকে। ফুলিয়ার বসাক তাঁতিদের চৈত্র পূজা, এটা প্রচলন হয়েছিল আনুমানিক 19 শতকের 9-এর দশকে, মানে একেবারে শেষের দিকে। সেইখানকার তৎকালীন ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমার ব্রাহ্মণকুশিয়া গ্রামে যাদব বসাকের হাত ধরে এই পুজোটার উৎপত্তি হয়। সেই গ্রামটিকে তাঁতিরা বলতো বানকুইসা বা বামুনকুইসা, এবং যাদব বসাক স্বপ্নাদিষ্ট হয়ে একটা শিবের পাঠ পেয়েছিলেন, এরকম কথিত আছে। তার হাত ধরেই এই চৈত্র পূজার প্রচলন, এবং তিনি পরিচিত হন যাদব সন্ন্যাসী নামে। এবং তার হাত ধরে আস্তে আস্তে সারা বসাকদের সম্প্রদায়ের মধ্যে এই পুজোটার প্রচলন ঘটেছিল। এরপর দেশভাগের পর তারা যখন ওদেশ ছেড়ে ফুলিয়ায় বা পূর্ব বর্ধমান বা সমুদ্রগড়ে এসে বসতি স্থাপন করেন, এই পুজোর প্রচলন কিন্তু তারা চালিয়ে গেছেন এবং এখনও পর্যন্ত এই পুজো সাড়ম্বরেই পালিত হচ্ছে। এই পুজোর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভূতের মেলা, যেটা দিয়ে পুজোর পরিসমাপ্তি ঘটে। মেলাটা হয় পয়লা বৈশাখের দিন। এখানে একটি ভূত মূর্তি তৈরি করে সেটার পুজো করা হয়, তার সঙ্গে নানা রকম আরও আচার বিচার, অনেক তন্ত্রমন্ত্র, বিভিন্ন ক্রিয়াকলাপ চলে। তো এই ভূতের মূর্তিটার পরিচয় সম্পর্কে বলা যায়, এটা হচ্ছে কবন্ধের মূর্তি, রামায়ণ বর্ণিত কবন্ধের মূর্তি। কিন্তু আমাদের এখানে এই মূর্তিটার নাম হচ্ছে নিষ্কুইন্ধা, যেটা পরিশুদ্ধ ভাষায় বললে হয় নিস্কন্ধ, অর্থাৎ যার স্কন্ধ নেই। মূর্তিটি দেখলে আপনারা দেখবেন যে মূর্তিটির কোনো মাথা বা গলা এসব কিছু নেই, পুরো পেটের মধ্যে চোখ, মুখ, হাত, নাক, কান সব পেটের মধ্যে, দুটো হাত প্রসারিত। এই মূর্তিটা মিল পাওয়া যায় রামায়ণের সঙ্গে। রামায়ণে বাল্মীকি রামায়ণ বা কৃত্তিবাসী রামায়ণ, দুটো রামায়ণেই এই কবন্ধের বর্ণনা আছে, এবং সেটা দুটোর গল্প দুরকম, কিন্তু এই কবন্ধের সাপ মুক্তি ঘটে শ্রীরামের হাতে। রাম লক্ষ্মণ যখন সীতা অন্বেষণে ঘুরে বেড়াচ্ছিলেন, তখনই এই কবন্ধের মুক্তি ঘটে রামের হাতে। ফলে কবন্ধকে রামভক্ত বলা গেলেও শিবের সঙ্গে কবন্ধের কোনো সরাসরি সম্পর্ক পাওয়া যায় না। তাহলে কিভাবে কবন্ধের এই মূর্তি ভূতের মেলায় মানে শিবের অনুচর হিসেবে পুজো হচ্ছে, এটা জানা যায় না কারণ। তবে একটা অনুমান নিশ্চয়ই করা যেতে পারে, কারণ যখন এই পুজোটার প্রচলন হয়, অর্থাৎ 19 শতকের শেষে,
তখন মানুষের কাছে এত উপাদান ছিল না একটা মূর্তি তৈরি করার, ধারণা নেওয়ার জন্য, একটা ভূতের ধারণা নেওয়ার জন্য হয়তোবা এই কৃত্তিবাসী রামায়ণের থেকে এই কবন্ধের মূর্তিটার বিবরণী এই মূর্তিকাররা নিয়েছিলেন এই ভূতের মূর্তিটা তৈরি করার জন্য। তার থেকেই এটা প্রচলিত হয়ে চলে আসছে। এই পুজোর অনেক অঙ্গ আছে, তবে অনেকে এটাকে এখন নিশিকান্ত বলে প্রচার করছেন, কিন্তু আদতে এটা নিশিকান্ত নয়। এটা হয়তোবা যারা করছেন সচেতনভাবে তারা এই নিষ্কুইন্ধা শব্দটি একটু আধুনিকীকরণের চেষ্টা করে এই নামটা বলার চেষ্টা করছেন। এটা একেবারেই ঐতিহ্য বিরোধী এবং নিজেদের সংস্কৃতিকে ভুলতে যাওয়ার একটা প্রয়াস। এটাকে আমি বলি না, ফলে এটা যারা করছেন তারা ভেবেচিন্তে হয়তো করবেন আগামীতে। তো এই মাননীয় নিলয় বাবুকে আন্তরিক সম্মান এবং ধন্যবাদ জানাই।